আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ যারা আমাদের এই আলোচনাটা শুনেন এবং শুনতে পছন্দ করেন। সকলকে আমার শুভেচ্ছা রইল। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মতে গ্যাঞ্জাম করতে পারবে। ইউপিডিএফ হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী যেটা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা আছে এইটা, আর পিসিআইএস এটা ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছোট। এর মধ্যে আবার যে অনুপ চেটিয়া ফেটিয়া এরা আরো আছে না, এরা সব এদেরকে তো আইনে আশ্রয় দিবে। বাংলাদেশ থেকেই বলা হয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে আইনে আশ্রয় দিব, এরা এখানে থাকবে, এদের দিয়ে আমরা 7 সিস্টার আক্রমণ করব। সুতরাং ইন্ডিয়া করলো কি, প্রথমে এই কারফিউটা জারি করে দিল, যে কারফিউ জারি করে রাখছে আমরা। এর তো ইন্টারন্যাশনালি দেখাচ্ছে আমাদের যে বক্তব্য দেশ থেকে আসতেছে এইটা কিন্তু ওরা সুন্দরভাবে কোট করে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, দেখো এইভাবে হুমকি চলতেছে। কারণ আপনি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে হুমকি দিতে পারবেন না, আপনার এটা তো তাহলে আপনার যুদ্ধ লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা তো ইন্ডিয়া স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। ইন্ডিয়া তো কখনো কয় নাই যে তোমাদের রংপুর, কক্সবাজার, চিটাগাং, বরিশাল আমরা ছিনাই নিয়ে যাব, টুকরা করে দেবো, চিকেন নেক কাইটা দিব। এরা কিন্তু এটা কয় নাই। বাংলাদেশ থেকেই বারবার বলছে চিকেন নেক আমরা ভাঙিয়ে দিব, আমরা তোমাদের দেশের ওপেন ডিক্লার, আমরা তোমাদের দেশের সন্ত্রাসীদেরকে নিয়ে আসব। আর এই জিনিসটা করাচ্ছে কারা? এইটা করে দিচ্ছে পুরাটা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস। এদের কাজ হচ্ছে এখানে বাংলাদেশের ভিতরে এমন একটা এই মোল্লা মৌলবীদেরকে এমন ভাবে এরা তৈরি করে দিছে, আপনারা খালি এগুলো বলতে থাকেন, এটা জ্ঞানজাম লাগায় রাখেন। ইন্ডিয়ার পুরো নজরটা যাতে এই দিকে থাকে, কোন দিকে? বাংলাদেশের দিকে থাকে, কারণ সবচেয়ে বেশি বর্ডারের সবচেয়ে বেশি অংশ এইখানে, এই জায়গায়। তাহলে ওদের জন্য সুবিধা হচ্ছে যে ওই যে ওদের আজাদ কাশ্মীর ফাশ্মীর। এটা আজকে আবার একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই ৩-৪ ঘন্টা আগে ওই যে আছে না আপনার হাসনাত আব্দুল্লাহদের পার্টিতে আরেকটা ছেলে আছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্ভবত, যেটা দাড়ি নাই, আরেকটা ছেলে নাহিদ হাসান সার্জিস ছাড়া আরো 2 জন আছে, একটা তো একটু দাড়ি আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। সে বলছে যে আজকে নাকি আজাদি র্যালি করছে। আজাদি র্যালিটা কি জিনিস ভাই? হোয়াট ইজ আজাদি র্যালি? আপনি যদি চিন্তা করেন সব পাকিস্তানি, মানে এই যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, আজাদ কাশ্মীর এটা পাকিস্তানের, আজাদি আজাদি চিল্লায় পাকিস্তানি, সবকিছুতে পাকিস্তানি একটা ভাবধারা আছে। মুস্তাফিজকে খেলায় না নেওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটাররা না যত বেশি কথা বলতেছে তার চেয়ে বেশি হাজার গুণ প্রতি সেকেন্ডে একটা করে পাক্কা ক্রিকেট প্লেয়ারের ভাষ্য আসতেছে। কেন বাবা তোমাদের এত জলে কেন? আমার দেশের লোকে এটা নিয়ে আলোচনা করে না। পাইক্যাদের ইন্ধন আছে, পাইক্যা আপনার ইয়ে কি বলে, যে মন্ত্রী পাকিস্তানের যে ক্রীড়ামন্ত্রী তিনি ফোন দিয়েছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, কি কি পরামর্শ দিলেন, কি হইল? তো এটা যে পাকিস্তান পুরা এটাই চায়। তো পাকিস্তান তোমরা এত কিছু করো বা এত কিছু তোমরা যে আসো এখানে, এটা কি ইন্ডিয়ার এত বড় ইন্টেলিজেন্স সার্ভিস তারা কি জানে না? তারা কি বুঝে না? তারা ভালোই বুঝে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস পাকিস্তানে থাইকা কোথায় কোথায় বোমা মারতে হবে সেটা ইন্ডিয়ারে বইলা দিছে। ওই যে আপনার ইয়েতে সিঁদুর ওয়ানে ওনাদের ওই যে কি এয়ারবেস জানি, এটা সর্ববৃহৎ এয়ারবেস, কি জানি নাম এটার, খানি পাকিস্তান একটা এয়ারবেস যেটা ধ্বংস করলো। এতদিন স্বীকার করে নাই যে আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে, গত 4 দিন আগে স্বীকার করছে যে হ্যাঁ আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে। এটা ধ্বংস করছে নাকি একটা এসির একটা খোলস ছিল সেটার ভিতর দিয়ে ঢুকাই দিছে বোমা। তো কি আর বাংলাদেশ তো বাংলাদেশের বর্ডার তো একেবারে কাছে, এরা কি জানে না? তো অনেক লোক আছে, চায়নার লোকও আছে, সব দেশের লোকই আছে বাংলাদেশে, খবর তো আসে। তো এখন দেখেন এই যে অবস্থা, তো এখন এখন যা যা হইতে পারে বলে দেখেন, আমরা গতকালকে আপনাদের বলছি যে পানি নিয়ে গ্যাঞ্জাম হবে, খাদ্য নিয়ে হবে, এখন এই যে কারফিউ আমাদের দেশের ওই বর্ডার অঞ্চলে বা অনেক জায়গায় একটা ভারী চোরা চালানো হয়, কিন্তু রাতের বেলা ব্যাপক চোরা চালানো হয়। চিনি, আটা, ময়দা, তেল, অমুক তমুক সব ঢুকে।
এইটা এখন বন্ধ করে দিবে, টোটাল সিলড আপ। সামনে আসতেছে রোজা, এই রোজার ভিতরে আরো কি কি ফ্যাকরা বাজে দেখেন। আবার এই কারফিউটা ফেব্রুয়ারির 28 তারিখের পরে সিদ্ধান্ত নিবে তারা তুলবে কিনা, ফেব্রুয়ারির 28, তার মানে ইলেকশন 12 তারিখ, এরপর আরো কি কি ঘটনা হবে সেটা জানতে হবে। এর ভিতরে আইতেছে রোজা, তার ভিতরে যদি এখন যে চাউল, যে 50,000 মেট্রিক টন চাউলের কথা বলা হয়েছে সেটা আসবে কিনা জানে না, এখনো সিদ্ধান্ত দেয় নাই। এখন ইন্ডিয়ানরা আটা, তার আলু, পটল, কাঁচামরিচ এগুলো দেয় কিনা সেটাও বিষয় আছে। পানি তো ঝুলেই রয়েছে, গঙ্গা চুক্তি তো আর হবে না এই মুহূর্তে, এইটা ঝুলবে। অনেকে হয়তো বলতে পারেন যে না ভাই এটা চুক্তি হয়ে যেতে, কিন্তু প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, বিশেষ করে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আসার পরে দেশের সিনারিও, অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে। তো সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি, তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর ইনুসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইনুস যখন গত বছরের 5ই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে 8ই অগস্ট যখন ক্ষমতা নিল, তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইনুস ম্যাজিকের কথা বলতো আর কি, এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান, সে মানে এত ফেরেস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ। মানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি, সে আবার শান্তিতে নোবেল পাইছে, এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে। মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে। এবং 3 শান্তি বা কাকির কথা বলা হচ্ছে, একটা হলো যে মিয়ানমারের অং সান সুচি, তারপরে আমাদের ডক্টর ইউনূস, আবার ভেনিজুয়েলার মাচাদো। এই 3 শান্তি লরিয়েট, নোবেল লরিয়েট, এরা তাদের দেশের একদম সর্বনাশ করে ফেলছে আর কি। তো অং সান সুচি আলটিমেটলি ধরা গেছে, এখন জেলে আছে। মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না, যে কারণে ট্রাম্পও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের যা পাইন মারার এটা মাইরা ফেলছে। এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট, সেটা তিনি আবার 30,000 কোটি টাকা কমাইছে। এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে? স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা, এবং এইখানে 70 ভাগের বেশি বাজেট, 70% বেশি বাজেট কাট করছে। এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনেক রকমের মানুষের ভাতা। এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই, সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি। এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাকশাল কায়েম করেছিল, এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু 1992 সালের 19শে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে। তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে কি আমার যে সাধারণ মানুষ, দেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণী, তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে, রাষ্ট্র দেবে, এটা একটা কনসার্ন তার ছিল। এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন। বাঙালি অর্থনীতিবিদ ছিল, আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল। তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায়। এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন। এবং তার এই যে বিশেষ করে যে 2009 থেকে যে 3 টার্মে তিনি ক্ষমতায় থাকলেন, 96 থেকে 2001-এও আমরা দেখেছি, এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল। এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইউনূসের টার্গেটে পড়েছে।
এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয়, স্কুলে খাবার দেয়, সেই স্কুল ফিডিংটার বাজেট 50% কমায় দিছে। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা একটা, মানে আমি আমি যে অস্ট্রেলিয়া থেকে কথা বলছি, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। আমাদের এখানে আহ, একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না, আমরা ওষুধ কিনি, এটা একটা সাবসিডাইজড রেটে কিনি। আবার যখন সিনিয়র হয়ে যাই আমরা, 67 এজ বা প্লাস, বা যারা এই সরকারি সহায়তায় চলে, টোলে চলে, তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে। তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল কিন্তু ডক্টর ইউনূস। তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয়, সরকারের যে আয়, যে রাজস্ব আয়, এই আয়গুলো তো তার একদম কমে গেছে। সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বাজেট কাটছাট করছেন। আমার তখন মনে হচ্ছিল যে হায় রে ইউনূস ম্যাজিক। যাই হোক, সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি। সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা ক্ষোভ বিরাজমান। সেনাবাহিনী মানে তারা এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয়। তো সেনাবাহিনী, অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক, এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে। ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে। তো জেনারেলি তারা এটা চাচ্ছে না। তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে। জেনারেল ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন, তিনি তার কথা বলবেন, আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নের তিনি উত্তর দেবেন, কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না। মানে ব্যাপারটা এরকম যে শুনলাম, বললাম, এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম। তো তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান, সম্মান, মর্যাদা ছিল, সেটা আমার মনে হয় না আছে। সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র, এই ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে। এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন। এটা এই বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে, এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে। যা হোক, সেটা আলটিমেটলি পারেনি। তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে। এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা, মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাবশিষ্য ছিল আর কি। এই এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে 5 কোটি টাকা গিফট করছে। সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে। আমি আপনাদের এই কথা আগেই বলেছি। তো সেই আর্মিতে একটা ক্ষোভ, এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে। তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে, সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে, একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে হবে। এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর, এই যে এত এত থানা লুট হলো, এত অস্ত্র লুট হলো, এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান, নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে, যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা, হ্যাঁ, তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা, এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে। আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না। জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার, কর্নেল, এরা জাস্ট কাজ করে, কথা টথা বলে না, কে আবার কোথা থেকে কি আহ, শুনবে, কি বলবে, মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট গুলোতে একটা একটু দম বন্ধ করা অবস্থা বলা যায় আর কি। চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা
এই আর বাইরে থাকতে চাচ্ছে না, এটা আপনারা জানেন। তারা ব্যারাকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খান, তার একটা হিডেন এজেন্ডা আছে। তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এবং যদি নির্বাচন হয়, জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা। তাদেরকে উল্টো বলবে, সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে। আর তো খোদ ভারতের দেখেন, জামাত ইসলাম সন্ত্রাসী মৌলবাদী না, হেফাজত ইসলাম মৌলবাদী না, তারপর চরমনাই মৌলবাদী না। বাংলাদেশের দৃষ্টিতে মৌলবাদী হলো বিজেপি, যারা সর্বোচ্চ আসন নিয়ে তারা ক্ষমতা, তারা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায়। বিজেপির বিরুদ্ধে কি ৭১-এর মতো ৩০ লক্ষ মানুষ হত্যার রেকর্ড আছে? তাদের বিরুদ্ধে কোনো ক্লেম আছে? তাদের বিরুদ্ধে কি অগণিত নারী ধর্ষণের সহযোগী শক্তি হিসেবে কোনো দেশের ভিতরে বা বাইরে কোনো শক্তির পক্ষে কাজ করেছে বিজেপি? করেনি। তারা তো বিজেপি তো একা ক্ষমতায় না, তাদের একটা নির্দিষ্ট জোট আছে, তারা জোট করে ক্ষমতায় গেছে। কিন্তু সে একেবারে বাংলাদেশের পত্রিকা লিখে ফেললো মৌলবাদী। পুরো বাংলাদেশটাই তো একটা মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদীরা এখন ক্ষমতা। ইউনূস নিজে মৌলবাদী, জামাত মৌলবাদী, বিএনপি মৌলবাদী, আর হেফাজত, নিজামে ইসলাম তো সরাসরি জঙ্গিবাদী, জামাত জঙ্গিবাদী। ইসলামী ছাত্র শিবির এখনো পৃথিবীতে ৩ নম্বর সন্ত্রাসী ছাত্র সংগঠন, কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করে রাখছেন ছাত্রলীগ। মানে বলিহারি, মানে ওই মানে গৃহস্থে এখন, মানে ডাকাত আর চোরের এখন গৃহস্থের বিচার করে। মানে বাংলাদেশের চরমনাই মৌলবাদী না, হেফাজত মৌলবাদী না, হিজবুত তাহরির জঙ্গিবাদী মৌলবাদী না, জামাত মৌলবাদী না, মৌলবাদী হলো বিজেপি, যারা টানা কয়েক বছর, কয়েক টার্ম ক্ষমতায় আছে, আরো ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। ভারত, আমি আবারও বলেছি, এখনো বলি, ভারত কিন্তু যত কিছুই বললেন, তারা যখন তাদের দেশের স্বার্থের চিন্তা করে, তখন তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়। আপনি দেখেছেন যে শেখ হাসিনার ব্যাপারেও ভারতের যত বিরোধী দল সামনে এসে যাই বলুক, কিন্তু সংসদীয় মিটিং এ তারা সব দল মিলে শেখ হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, এটা নরেন্দ্র মোদী সরকার প্রধান, মানে তিনি নির্বাহী সরকারের যেহেতু প্রধান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেটা তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তারা নিজের দেশের সাথে সবসময় ঐক্যবদ্ধ। আর যেটা আপনি বলছেন, এই যে ক্রিকেটার মুস্তাফিজকে দিয়ে শুরু হয়ে গেছে, ভারতও কিন্তু উসিলা খুঁজতেছে। ভারতও যখন তাদের মতো করে উসিলা পাবে, ভারতকে আপনি উস্কাইলে ভারত মাঠে নামবে না, ভারত তার মতো করে মাঠে নামবে। এই যে চুলকাইতেছে, যে বেশি চুলকাইলে ঘাও হয়ে যাবে, পরে মলম আর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের অবস্থা হবে তাই। বাংলাদেশের যদি খাদ্য রপ্তানি কালকে বন্ধ করে দেয়, আমি বলছি তো আপনাকে, রপ্তানি বন্ধ করতে হবে না। আমি আপনার চ্যানেলে বলেছি, আমার চ্যানেলে বলেছি, অন্যদের চ্যানেলে গিয়ে বলেছি, শুধু ঘোষণা দেবে যে আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে ভারত বাংলাদেশে কোনো প্রকার খাদ্য রপ্তানি করবে না, কোনো প্রকার শিল্পের কাঁচামাল রপ্তানি করবে না, আকাশপথ বন্ধ। শুধু এই ঘোষণাটা দিতে বললেন, দেখেন বাংলাদেশে মার্চ মাস আর আগে লোক মানা খায় মারা যাওয়া শুরু করবে। ওই ভিকারিস্তান, পাকিস্তান আর জামাতের, মিডল ইস্টের জাকাত দিয়ে দেশ রক্ষা করতে পারবেন না আপনি। আমি আপনাকে এটা বলে রাখলাম। এই দেশের মানুষের তো খুব চুলকাইতেছে। জামাতের আমির দোয়া করে যে জামাতের আমির দোয়া করতেছে যাতে ভারত নাকি হামলা করে। ভারত কোন দুঃখে হামলা করবে? কোন দুঃখে? এই যে আমরা এখানে ৪ জন আছি বা ৫ জন আছি, আমাদের সাথে যদি একটা ৫ বছরের ছেলে এসে গুতাগুতি করে, আমি কার সাথে যুদ্ধে যাবো নাকি? আমি মারামারি করতে যাবো, ফাইটে যাবো? কারণ আমি তো জানি ওর যোগ্যতা কি। একটা উষ্টা মারলে ৬০ হাত দূরে গিয়ে পড়বে। এক থাপড়া দিলে ৩ দিন ঘুম থেকে উঠতে পারবে না। ঠিক মতো বক্সিং মারলে মারা যাবে, আমি জানি। আমি কি ৫ বছরের ছেলের সাথে মারামারি করবো? বাংলাদেশের সাথে তো বিষয়টা তাই দাঁড়াইছে। ভারত একটা শক্তিশালী কিন্তু নিরীহ প্রতিবেশী। সেই জন্য আমরা না বাইচে গেছি, নইলে এতক্ষণ বাংলাদেশের এই বাঙ্গু মৌলবীদের চিকরা চিকরি উঠায় সোজা করে দিত ভারত, সুদূরপদ সোজা করে দিত। কিন্তু মানে বিষয়টা হলো যে আমরা, আমাদের প্রতিবেশী হলো একজন প্রফেসর আর একজন জাতীয় নেতা, মনে করেন কমরেড সামাদ, আর মাঝখানে আরেক চোর বাড়ি করছে। চোর তো সারাদিন খোঁজাবে, আর তো চোরের সাথে খোঁজাইতে যাবে না। এখন সমস্যা হলো, এখানে বলতে গেলে নিজের গায়েই পড়ে, কারণ দেশটা তো আমার দেশ। আমার মাতৃভূমি আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান। কিন্তু এগুলো আলোচনা করতে গেলে উপর দিক তো দিলে নিজের ঘাড়েই পড়ে। এখন যদি এরা কোনোভাবে, আমি বললাম তো, নিষিদ্ধ করতে হবে না। ভারতের যারা হিন্দুরা যদি এখন মিছিল করে, মিটিং করে এবং সত্যি সত্যি বন্ধ করে দেয়,
তাহলে তো দুর্ভিক্ষ লেগে যাবে, কোনো সন্দেহ নেই, না খায় মারা যাওয়া শুরু হয়ে যাবে। বলেছি তো, কোটি কোটি পালে পালে মারা যাবে, শেষে গেলে কোটি, 1 কোটি থেকে 3 কোটি লোক মারা যাবে না খায়, কেউ ফিরাইতে পারবেন না আপনি। কারণ কেন মরবে? ভারত না, ভারত শুধু ঘোষণা করবে যে আমি আর মালামাল বিক্রি করব না, সব দেখবেন গুদামজাত করা শুরু করবে, নিজেও কিন্তু মারা যাবে পরে। মানে এরা কেউ মরবে না খেয়ে, আর যারা গুদামে জমা রাখবে তারা খাদ্যের ভারে মারা যাবে, এমনি মারা যাবে। ভারতকে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে? কোনোদিনই করবে না, আপনি নিশ্চিত থাকেন। ভোট চেনটা কেটে দিবে, আকাশপথ বন্ধ করে দিবে, বাংলাদেশের অপদপা সারা, বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। ওই আমেরিকা এসে 17-18 কোটি মানুষকে পালবে না, ওই তুরস্ক এসে পালবে না, আর পাকিস্তান তো নিজে ভিখারিস্তান। সুতরাং আপনি এটা, আর ভারত থেকে এই খাদ্য দুবাই আর সিঙ্গাপুর থেকে আনবেন, ওগুলো তো ভারত তো দিবে না, ভারত আপনাকে দিবে না। ভারত বুঝবে যে কোনটা কোন দেশে যাবে, তখন বুঝবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, বুঝবে এই দেশের জনগণ। আর আসলে নির্বাচনের ব্যাপারে বলা হচ্ছে এটা নাটক তো ক্ষতিকর না, নাটক তো বিনোদন। এটা যদি নাটক হইতো তাও কথা ছিল না, নির্বাচনটা হবে একটা মানুষের সাথে প্রতারণা, প্রতারণা কিন্তু অপরাধ, নাটক অপরাধ না, নাটক বিনোদন। নির্বাচনের নামে যে অপরাধটা সংগঠিত করতে যাচ্ছে 12 তারিখ, যদি হয়, তারপরেও যদি, এটা তো ইলেকশন হবে না, হবে সিলেকশন। এইখানে তারা যে কাজটা করবে, তারা মিলকে জুলকে সরকার গঠন করে আজীবন ক্ষমতায় থাকতে চেষ্টা করবে। আপনাকে আরেকটা জিনিস বলে রেখে, যদি তারা 12 তারিখে নির্বাচন সমর্থক হয় নির্বাচন করতে, তাহলে তারা 1 বছরও যদি এই সরকার ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের উপরে মানে বুলডোজার চালাবে। আওয়ামী লীগের নেতারা তো পালিয়ে থাকবে, আত্মগোপনে থাকবে, কর্মীদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই দেশটা পড়েছে এখন গেরাকলে, অনেকটা চোরাবালির মধ্যে পড়ে গেছে, অর্থাৎ নির্বাচন হইলেও বিপদে পড়বে, না হইলেও বিপদে পড়বে। মানে দেশের সামনে আপনি যেদিকেই যান, অর্থাৎ চাকু যদি তরমুজের উপরে পড়লেও যা রেজাল্ট, তরমুজ গিয়ে চাকুর উপর পড়লেও সেই রেজাল্ট। এই তথাকথিত নির্বাচন, আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন না করেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। কমরেড সামাদ, তিনি ইলেকশন পাস করতেন? তিনিও জানেন তিনি পাস করতে পারবেন না, তারপরও তারা নির্বাচন করতে দেবে না, তারা মারবে। আপনি দেখেন কমরেড যারা এখন নির্বাচনের জন্য, যারা এই তথাকথিত বিপ্লবে যুক্ত ছিল, এখন নির্বাচনের নমিনেশন পেপার কিনেছে এবং তারা তাদের নমিনেশন বাতিল হয়ে গেছে। তারা এই বিপ্লব অংশগ্রহণ করেছিল, তাদের নমিনেশন বাতিল। কারণ কি? এরা জানে পাস করবে না, তারপরেও তাদের কাছে থাকতে দিবে না। আগামীতে দেখবেন এই 12 তারিখের পরে এই দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। নির্বাচন হোক বা না হোক, ইলেকশন হোক আর সিলেকশন হোক, ভয়াবহ আমরা চোরাবালিতে আটকে যাব। এখান থেকে বের হয়ে যে আমরা কিভাবে আসবো, সেটা খুবই কঠিন, খুবই কঠিন। ওই যে রাশিয়া থেকে একবার নাকি বঙ্গবন্ধুর আমলে একবার আসছিল, দেশটাকে চালায় দেখতে আসছিল, পরে তারা নাকি গিয়ে বলছে দেশটা আল্লাহই চালায়। তো দেশটা আসলে এখন এখন বাব্বাদের মতো বলতে হয় যে এখন আল্লাহ যদি রক্ষা না করে, এই দেশে রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। আর উপরে হইলো আল্লাহ, আর নিচে হইলো ভারত, এই 2 শক্তি ছাড়া বাংলাদেশের কোনো রক্ষা নাই। মৌলবীরা যত চাপা মারুক, আর ওই সিংহুবামেরা যতই লাফালাফি করুক, আর যতই কুদাকুদি করুক, ভারত ছাড়া আপনি দেশের অস্তিত্ব তো দূরের কথা, আপনি তো না খেয়ে মারা যাবেন। এই যে ভারতের সাথে পাকিস্তান এবং তুরস্ক যে পরিকল্পিত ভাবে একটা যুদ্ধের দামামা বাজাইতেছে, এবং পিছনে আরেকটা পরাশক্তি কাজ করতেছে, মূলত শেখ হাসিনা সরকারকে এখন দিন যত যাচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে এই শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ, এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ, মূলত শেখ হাসিনা সরকারের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হটিয়ে দেওয়া ছিল না, উদ্দেশ্য ছিল ভারতকে কুপঘাত করা, এবং সেই লক্ষ্যে তারা কাজ করতেছে। তো ভারত বসে থাকবে না, ভারত বসে থাকবে না, পাশাপাশি চায়নাও বসে থাকবে না। কারণ যদি কেউ ভারতটাকে ভাঙে, নিশ্চয়ই সেই শক্তি চায়নাকেও ভাঙবে। তাই চায়নাও এখানে বসে থাকবে না, বাংলাদেশ মাঝখান থেকে কাবাব মে হাড্ডি হয়ে যাবে, বাংলাদেশ মাঝখান থেকে বলির পাঠা হয়ে যাবে। আমাদের পরিণতি ইউক্রেনের চেয়েও খারাপ হবে। ইউক্রেনের মানুষ কিন্তু যুদ্ধের দামামা আছে, না খায় মারা যায় না, বাংলাদেশের জনগণ না খায় মারা যাবে। জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে? আমরা কথ্য ভাষায় যেমন বলি, আমছালা দুই গেল কিনা এনসিপির। একটা খবরের দিকে তাকিয়ে এটা মনে হচ্ছিল। যমুনা টিভির অনলাইন পোর্টালে একটা নিউজ এসছে, এনসিপিকে 10-এর বেশি আসনে ছাড় দিচ্ছে না জামাত। জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে 10-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, জানিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায় জনভিত্ত জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপি জামাতের সাথে জোট করে এনসিপির বিরাট ক্ষতি হয়েছে দল হিসাবে।
তারপরে গেছে, কারণ এনসিপিতে যারা নির্বাচন করতে চান, যারা মনোনয়নটা পাবেন, তারা ভেবেছেন হয়তো এই নির্বাচনে গিয়ে জামাতের সাথে তাদের যে আসন সমঝোতা, তার মাধ্যমে তারা কিছু ভোট পাবেন, যেটা তাদের প্রোফাইলে যুক্ত হবে। তারা অনেকে জিতে টিতে আসবেন, অনেকে এটা ভেবেছেন বলে আমি বিশ্বাস করি না। কিন্তু যে বললাম, দল হিসাবে ক্ষতি হয়েছে, কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা প্রচুর বিশ্লেষণ করেছি। জামাতের এই বিরাট উপকার হয়েছে, এই তরুণদেরকে সামনে রাখতে পারছে, অভ্যুত্থানের তরুণরা। এনসিপির যারা নেতা আছে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক কমে গেছে, কিন্তু তারপরও এটা ফেলে দেওয়ার মতো না। অ্যাট দ্য সেম টাইম, যেটা বারবার বলছি, একটা ধর্মীয় জোট, সেখানে সে যতগুলো মধ্যপন্থী দল পাবে, তাতে এটা ইসলামী জোট, এই ব্র্যান্ডিং থেকে জামাত বেরিয়ে আসতে পারে। এটা সবচেয়ে বড় সুবিধা তার জন্য ছিল। এখন এনসিপিকে 10 সিট দিক বা 30 সিট দিক, এনসিপি থাকলেই আসলে ব্যাপারটা হয়ে যায়, তার পারপাস সার্ভড হয়ে যায়। জামাতের সব দিকেই গেইন, এবং এখন জামাত 30টা সিটও ছাড়তে রাজি হচ্ছে না, এই সম্ভাবনা অন্তত আমরা দেখছি। এটা জাতীয় পত্রিকা, মিডিয়া এটা কিছু ভিত্তির কারণেই হয়তো করেছে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, এনসিপির 30টা সিটের ডিলও আমার কাছে ঠিক মনে হয়নি, কারণ তারা অনেক কিছু হারিয়েছে। আমি বারবার বলছি যে দল হিসেবে এনসিপির জন্য এটা একটা ডিজাস্টার তৈরি করতে পারে। অনেকে বলছেন বিএনপির সাথে জামাত ছিল, কথাগুলো অনেকবার বলেছি, আবার এখানে প্রসঙ্গ আসলো বলে বলছি। জামাত বিএনপির সাথে বা অন্য ইসলামী দল বিএনপির সাথে গেছে, এখনও একটা দল বিএনপির 4টা সিটে ছাড় পেয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম। আর এখানে যেটা হচ্ছে, একটা ধর্মীয় জোটের সাথে এনসিপি গেছে, এবং জামাতকে শুধু ধর্মীয় প্রশ্নে না, 71 প্রশ্নেও প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ করেছে রিপিটেডলি এনসিপির নেতারা। শুধু তাই না, যে সংস্কারের জন্য তাদের এক ধরনের একমত আছে বলে বলছে, এটাও ঠিক না, কারণ আমরা এটা খুব স্পষ্টভাবে জানি। জনাব নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, খুব শক্ত ভাষায় জামাতকে সংস্কারের আলাপ, জুলাই সনদ নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন, যখন তারা লোয়ার হাউসে পিয়ার নিয়ে মাঠে শোরগোল করছিল। তো কোনো কিছুতেই তো আসলে জামাতের পক্ষে তারা ছিলেন না, তাদের সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তারা গেলেন, গিয়ে তাদের এই রকম স্যাক্রিফাইস করলেন। তারা ভাবলেন যে একা নির্বাচন করার মতো প্রেক্ষাপটে ও পরিস্থিতিতে তারা নেই, কিন্তু এখন তারা ডিসিভড হচ্ছেন। রাজনীতি আসলে এরকমই কঠিন, যদি ঘটনাটা এরকম ঘটে বা 30-এর কমও যদি হয়। আমি আবার বলছি, এটা 50-60-এর অ্যাটলিস্ট বার্গেইন না, এটা কনফার্ম তাদের হওয়া উচিত। বার্গেইন আরও বেশি করে করা দরকার ছিল, কারণ হলো জামায়াতের এনসিপিকে লাগবে। কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে, এখন আর ফিরে আসার উপায় নেই। এনসিপি দীর্ঘদিন বিএনপির সাথে খুবই আকাশকুসুম ধরনের নেগোশিয়েট করেছে বলে শোনা যায়। বিএনপি সেটা থেকে মোটামুটি একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে চেয়েছিল, কিন্তু এনসিপি তখন সেটা করেনি। তারা ভেবেছিল তারা জামাতের সাথেও নেগোসিয়েশন করার মাধ্যমে তারা পরিস্থিতিকে অনেক বেশি পাল্টে ফেলতে পারবে, কিন্তু আমরা দেখলাম আসলে এটা হয়ে উঠল না। বিএনপি শেষ পর্যন্ত সরে গেছে, তাতে এনসিপির জামাত ছাড়া আর কোনো উপায় ছিল না, এবং জামাত এটাও এখন বুঝতে পারে। কারণ হচ্ছে, এখানে তারা যদি শেষ পর্যন্ত এই ছাড়গুলো না দেয়, তারা জানেন এনসিপির যাওয়ার কোনো জায়গা নেই, সত্যিই নেই। কারণ এনসিপি এখন, আমি যতদূর জানি, 30টার বেশি বা যতগুলো সিটে দিয়েছে, এর বাইরে এনসিপি মনোনয়নপত্র দাখিল করেনি। এটা যদি হয়ে থাকে তাহলে এটা ভয়ঙ্কর রকম একটা প্রতারণা হবে, কারণ এনসিপির একই সিটগুলোতে জামাত প্রার্থী দিয়েছে, অন্তত এই নিউজ দেখে মনে হয়। আমি জানি না এনসিপি যেগুলোতে তাদের প্রার্থী দিয়েছে সেগুলোতে জামাত যদি প্রার্থী না দিত, তাহলে তো ছাড়বো না এই প্রশ্ন আসতো না। তার মানে জামাত ওগুলোতেও প্রার্থী দিয়েছে। কিন্তু আমরা যতদূর জানি, এনসিপি তারা যে সিটগুলো চায়, তারা সম্ভবত 30-এর বেশি দিয়েছে, প্রায় 50-এর মতো দিয়েছে, কিন্তু এর বাইরে কোথাও তারা আর প্রার্থী দেয়নি। তাহলে যদি তারা এই 10টা 15 বা 20-এও যদি হয়, তাদের কথা যদি রাখা না হয়, এনসিপি চাইলেও বাইরের সিটগুলোতে আর পার্টিসিপেট করতে পারছে না, কারণ মনোনয়নের আর কোনো রকম কোনো সুযোগ নেই। সো এটা একটা ডিজাস্টারাস পরিস্থিতি, এবং জামায়াত যদি এই কাজটা এনসিপির সাথে করে থাকে, এটা একটা মারাত্মক ধরনের প্রতারণা হিসাবেই পড়তে হবে। যে দলটি সৎলোকের শাসনের কথা বলে, তারা এই প্রতারণা করছে কিনা, করবে কিনা, আমাদের সামনে খেয়াল রাখা দরকার আছে। তবে আমি একেবারেই অবাক হব না, কারণ জামাতের এই দ্বিচারিতা কোনো নতুন বিষয় না। দ্বিচারিতা এগুলো অনেক পুরনো বিষয়। ছোট্ট একটা জায়গা স্মরণ করিয়ে শেষ করতে চাই। 86 সালের নির্বাচনের কথা সবাই একমত হয়েছিল যে নির্বাচনে যাবে না এরশাদের অধীনে। শেখ হাসিনা তো ঘোষণা করেছিলেন জাতীয় বেঈমান হবে যারা যাবে। তার পরদিনই তিনি যাওয়ার ঘোষণা দেন, এবং জামায়াতে ইসলামী হাসিনার সাথে সেই নির্বাচনে গিয়েছিল। এই দলটাকে চিনে রাখা দরকার আমাদের। সর্বপ্রথম কারফিউ জারি করলো সিলেট বর্ডার অঞ্চলে, সিলেটের সাইডে বর্ডার অঞ্চলে কারফিউ জারি করছে, সান্ধ্যকালীন কারফিউ, সন্ধ্যা 6টা থেকে রাতের সকাল 6টা পর্যন্ত। গতকাল জারি করছে আপনার হচ্ছে যে ত্রিপুরা, আসাম ত্রিপুরা ওই অঞ্চল 407 কিলোমিটার। এখন এইটা করছে কি আপনার
ওই যে আপনার নোম্যান্স ল্যান্ড যেটা আছে, মানে জিরো বর্ডারের আমাদের জিরো লাইন থেকে 500 গজ ভিতরে, মানে জিরো লাইন থেকে ইন্ডিয়ার ভিতরে আরো 500 গজ, এর ভিতরে পুরোটাতে কারফিউ জারি করে দিছে। তাই এই 500 গজের ইন্ডিয়ার ভিতর থেকে 500 গজের ভিতরে কেউ আসবে না, এরা জানে। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভেতরে 500 গজের ভেতরে ওরা কারফিউ জারি করছে সান্ধ্যকালীন, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা। কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মতে গ্যাঞ্জাম করতে পারবে। ইউপিডিএফ হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী যেটা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা আছে এইটা, আর পিসিআইএস এটা ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছোট, এর মধ্যে আবার যে অনুপ চেটিয়া ফেটিয়া এরা আরো আছে না, এরা সব, এদেরকে তো আইনে আশ্রয় দিবে বাংলাদেশ থেকেই বলা হয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে আইনে আশ্রয় দিব, এরা এখানে থাকবে, এদের দিয়ে আমরা 7 সিস্টার আক্রমণ করব। সুতরাং ইন্ডিয়া করলো কি, প্রথমে এই কারফিউটা জারি করে দিল, যে কারফিউ জারি করে রাখছে আমরা। এর তো ইন্টারন্যাশনালি দেখাচ্ছে আমাদের যে বক্তব্য দেশ থেকে আসতেছে এইটা কিন্তু ওরা সুন্দরভাবে কোট করে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, দেখো এইভাবে হুমকি চলতেছে।